সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুভূতি ক্লাস। আর বরাবরের মতো প্রেজেন্টেশন রয়েছে। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি বিশেষ করে ডিগ্রি পাস করছে যারা আপনারা স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন, তাদের বাংলা জাতীয় ভাষার একটি বিখ্যাত প্রবন্ধ অর্থাৎ সিলেবাসের অন্তর্ভুক্ত। এটির নাম হচ্ছে বাংলা ভাষা। কি বলেছেন? বাংলা ভাষা। এই প্রবন্ধটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান লেখক, খ্যাতিমান প্রবন্ধিক, খ্যাতিমান উপন্যাসিক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আপনারা জানেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু বলা হয়ে থাকে সাহিত্য সম্রাট। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যেরকম অর্থাৎ ঈশ্বরচন্দ্র শর্মাকে যেরকম বিদ্যাসাগর উপাধি হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যেরকম সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আসলে এই যে উপাধিগুলো এগুলো কিন্তু এমনি এমনি আসে না। ওই পরিমাণ শ্রম দিলে, ওই পরিমাণ সাহিত্য নিয়ে মেতে থাকলে কিন্তু এই উপাধিগুলো অর্জন করা সম্ভব। ওকে, আমরা বলবো আজকে বাংলা ভাষা। ভাষা প্রশ্নে কিন্তু একটি বিষয় কিন্তু আমরা সকলেই স্বীকার করি, এবং তা হলো ভাষা হচ্ছে নদীর স্রোতের মতো কিন্তু বহমান। নদীর স্রোত কিন্তু স্থির থাকে না, দেখবেন সেটা বহমান, বইতে 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 কোনো না কোনো জায়গায় একটা সময় সাগরের সাথে সে মিতালি করেছে। তো ভাষাটা হচ্ছে এরকম যে ভাষার কাজ হচ্ছে মিথস্ক্রিয়া। পৃথিবীর কোন ভাষায় কৃতঋণ শব্দ ছাড়া কিন্তু সমৃদ্ধ নয়। আমাদের বাংলা ভাষাও কিন্তু বহু বহু কৃতঋণ শব্দ দ্বারা সমৃদ্ধ। বাংলা ভাষার অন্যতম খ্যাতিমান একজন গবেষক ডক্টর এনামুল হক কিন্তু তার একটা গবেষণায় দেখিয়েছেন, এই যে আমি যে কথাগুলো এই মুহূর্তে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি, তিনি দেখিয়েছেন এক সমীক্ষায় যে আমরা কোন একটা বক্তৃতায় কিংবা কোন একটা লেখায় আমরা যে কথাগুলো ব্যবহার করি তার মাত্র 2%, তার মানে হচ্ছে 2 ভাগ শব্দ হচ্ছে আমাদের, আর বাকি শব্দগুলো কিন্তু অন্য ভাষা। যে ভাষাগুলো এখন আমাদের বাংলা ভাষার নিজস্ব সম্পদ হিসেবে পরিগণিত হয়েছে, এগুলো ছাড়া কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। মানে আপনি এগুলো ছাড়া, যেমন মনে করেন চশমা পরেছে, এই যে ঘড়ি পরেছি, শার্ট পরেছি, মানে এগুলো কিন্তু কৃতঋণ শব্দ এখন বাংলা ভাষায় এমন ভাবে মিশেছে আপনি কিন্তু বাংলা থেকে এখন আর বিতাড়িত করতে পারবেন না, বা বিতাড়িত করলে আপনি ওই স্থলে অন্য ভাষা মানে আমাদের ভাষাগুলো সেট করতে আপনার কিন্তু ঘাম ঝরাতে হবে। রিসেন্ট ধরুন আরেকটা শব্দ ভাইরাল, রিসেন্ট ধরুন আরেকটা আমরা একটা কি ওই মোবাইল ব্যবহার করতেছি, আপনি যেগুলো বাংলা করতে যান তাহলে কিন্তু মানে আপনার জন্য কিন্তু কষ্ট করবে। তার মানে হচ্ছে বিদেশি শব্দগুলো অহরহ আমাদের ভাষায় এসে মিশতেছে, নানাভাবে এসে মিশে। তো এই বাংলা ভাষার আলোচ্য বিষয় কিন্তু মানে ভাষার গতিশীলতা নিয়ে, ভাষার মাধুর্যতা নিয়ে, ভাষার অবস্থান নিয়ে এবং ভাষার সীমারেখা নিয়ে। তো আমরা এখানে লেখক সম্পর্কে একটু সম্মুখ আলোচনা করতে চাই, মানে এটা বিশ্লেষণের করবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ এই সাহিত্য সম্রাট তৎকালীন সময়ে কিন্তু বিশেষ করে বাংলা ভাষা নিয়ে তিনি কিন্তু প্রথম কি করেছিলেন, তুলনামূলক সাহিত্য রচনা করেছিলেন, যেটা সমসাময়িক আর কিন্তু কেউ করে নাই। তুলনামূলক সাহিত্য মানে হচ্ছে আপনার সাহিত্যটা ভালো, আপনি যদি মনে করেন যে আপনার এই লেখাটা ভালো, এই লেখাটা ভালো, এই যে আপনি বললেন, এটার নেপথ্যে কিন্তু আপনাকে যুক্তি দাঁড় করাতে হবে। কিভাবে? আপনি পাশাপাশি আরো কিছু লেখা সেট করতে হবে যে এই লেখার তুলনায় আপনার লেখাটি ভালো। দ্যাট মিনস মানে তুলনামূলক সাহিত্য হলো এরকমই যে সমকালীন সময়ে বাংলা ভাষায় লেখা হচ্ছে, সমকালীন সময়ে ইউরোপে লেখা হচ্ছে, সমকালীন সময়ে আফ্রিকায় লেখা হচ্ছে, হ্যাঁ মানে এশিয়াতে লেখা হচ্ছে। এই যে সমকালীন সময় লেখা হচ্ছে তখন মানদণ্ডের প্রশ্ন আসে যে কোন দৃষ্টিকোণ থেকে লেখা হচ্ছে এবং
তার গভীরতা কতটুকু, বস্তুনিষ্ঠতা কতটুকু, সবকিছু মিলিয়ে ধরুন মানদণ্ডের একটা প্রশ্ন আসে। তো যাই হোক, তুলনামূলক সাহিত্যের কথা বলছিলাম। তুলনামূলক সাহিত্যের মধ্য দিয়ে সাহিত্যের গভীরতা সম্পর্কে আঁচ করা যায়, নিজের লেখালেখির অবস্থান সম্পর্কে আঁচ করা যায় যে আমি কোথায়, আমার অবস্থানটি কোথায় আছে। আপনি এই মুহূর্তে ধরুন এই বর্তমান সময়ে আপনি যদি লেখালেখি করতে চান, তাহলে কিন্তু আপনার পূর্বের লেখাগুলো আপনাকে পড়ে আসতে হবে। আপনি ধরুন গল্প লিখতে চান, তাহলে আপনার পূর্বে কে বা কারা গল্প লিখেছে, প্রাচীন যুগে কারা লিখেছে, মধ্যযুগে কারা লিখেছে, আধুনিক যুগে কারা লিখেছে, এই সময়ে মানে ইউরোপে কারা গল্প লিখছে, আফ্রিকায় কারা গল্প লিখছে, বা দক্ষিণ এশিয়া কে বা কারা গল্প লিখছে, আমেরিকায় কারা গল্প লিখছে, আগে কারা গল্প লিখেছে, সবগুলো অবস্থান জেনে আপনাকে কিন্তু কি করতে হবে, শুরু করতে হবে। তাহলে কি হবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার জানা থাকে, তাহলে কোথা থেকে আপনি শুরু করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। নতবে কিন্তু এই স্রোতের ভিতরে হারিয়ে যাবেন, আপনার ভেতরে কোনো নিজস্বতা থাকবে না। তবে আপনার বিন্দুটা, আপনার অবস্থানটা আপনাকে নিজে কি করতে হবে, নিজেকেই নির্ণয় করতে হবে। আর এই কারণে করতে হবে পড়াশোনা। ওকে, আমরা তুলনামূলক সাহিত্যের কথা বলছিলাম যে তিনি প্রথম কি করেছিলেন, বাংলা সাহিত্য বিষয়ক তুলনামূলক আলোচনা করেছিলেন, যে কারণে বাংলা ভাষা, বাংলা সাহিত্য কিন্তু অনেক সমৃদ্ধ হয়েছিল। তো যাই হোক, এই বাংলা ভাষার মধ্যে তিনি দেখাতে চেয়েছেন দুটি প্যাটার্ন। একটি প্যাটার্ন হচ্ছে বিদ্যাসাগরের প্যাটার্ন, এবং আরেকটি প্যাটার্ন হচ্ছে আলালি ভাষার প্যাটার্ন, অর্থাৎ বিদ্যাসাগরীয় ভাষা এবং আলালি ভাষা। এই দুই ভাষা একটি মিথস্ক্রিয়া উনি দেখাতে চেয়েছেন বাংলা ভাষা প্রবন্ধে, অর্থাৎ দুইটা ভাষার সমানে উনি নতুন একটি ভাষা সমন্বয়, অর্থাৎ নতুন একটি ভাষা, দুইটার যুগ সাজেশে, দুইটার সমন্বয়ে নতুন একটি ভাষা, প্রবহমান ভাষা তিনি মানে আঙ্গিক তৈরি করার চেষ্টা করেছেন, বা দুইটার একটি সুসমন্বয় করার চেষ্টা। তো কি বলেছিলাম, বিদ্যাসাগরীয় ভাষা এবং আলালি ভাষা, অর্থাৎ লেখালেখির দুটো মাধ্যম ছিল তৎকালীন সময়। কখন, যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখালেখি করতেন, ওই সময়ের কথা বলছি, আধুনিকতার শুরুর দিকের কথা বলছি। হিন্দু ধর্মে দেখুন আপনি চারটি স্টেট রয়েছে, চারটি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটি বর্ণের মধ্যে যেরকম মানে সবচেয়ে উঁচু স্তরের ধরা হতো ব্রাহ্মণ, ঠিক ওই রকম ওই সময়ে সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাষা ধরা হতো সংস্কৃত ভাষাটা, যেই ভাষাটার মানে লালন পালন কর্তা হিসেবে, পুরোধা হিসেবে ধরা হয়ে থাকে বিদ্যাসাগরকে। তখন বলা হতো এরকম যে যারা সংস্কৃত ভাষা জানে না তাদের লেখালেখি করার প্রয়োজন নেই, যদি লেখালেখি করতে হয় তাহলে লেখালেখি করতে হবে সংস্কৃত ভাষায়। সংস্কৃত পণ্ডিতদের মধ্যে এরকম কি ছিল, আত্ম অহমিকা ছিল। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষা পুরো প্রবন্ধটি লিখেছেন কিন্তু সাধু ভাষায়, মনে রাখবেন সাধু ভাষায়। সাধু ভাষায় কিন্তু দুইটি মানে দুই প্রবন্ধের, অর্থাৎ বঙ্কিম অর্থাৎ আপনার বিদ্যাসাগরের রীতি এবং আলালি ভাষার রীতি দুটার একটু সমন্বয় করার চেষ্টা করেছেন আর কি, কিন্তু কোনটাই কি, কোন ভাষায়, সাধু ভাষায়। ওকে, একবারে শুরুতে উনি দেখিয়েছেন যে দেখুন যারা ইংরেজিতে কথাবার্তা বলে, একটা হচ্ছে প্রমিনেন্ট বা মান ভাষা যেটাকে বলে, আমি এখন যে ভাষায় কথা বলছি সেটা হচ্ছে বাংলা মান ভাষা, চলিত ভাষা। কিন্তু বাংলাদেশে কিন্তু এই মান ভাষার বাইরে অনেক ভাষা আছে। আপনি সিলেটি ভাষা ধরেন, চাটগাঁয়া ভাষা ধরেন, আপনি নোয়াখালী ভাষা ধরেন, বা উত্তরবঙ্গের ভাষা ধরেন, হ্যাঁ, এরকম কিন্তু অনেক ভাষা রয়েছে বাংলা ভাষায়, যেগুলোকে বলি আমরা আঞ্চলিক ভাষা। হ্যাঁ, ঠিক যারা ইংরেজিতে কথাবার্তা বলে দেখুন প্রমিনেন্ট ল্যাঙ্গুয়েজ আছে। প্রমিনেন্ট ল্যাঙ্গুয়েজের বাইরেও যারা মনে করেন লন্ডনের মানে কাকনি আছে, অর্থাৎ লন্ডনে কিন্তু আঞ্চলিক ভাষায় কিন্তু অনেকে কথা বলে, যেগুলো প্রমিনেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ নয়। বাঙালিরা এক শ্রেণীর বাঙালি আছে ধরুন বিদেশে থাকতে থাকতে কিন্তু বিদেশি ভাষাটা কিন্তু রপ্ত করে, বুঝতে পারে, কিন্তু
এই লন্ডনীরা যখন ইংরেজরা যখন বাংলা ভাষায় যখন তারা দীর্ঘদিন থাকলো, বাংলা ভাষাটা মোটামুটি বুঝতে পারলে বাংলা গ্রন্থ বুঝে না। কেন বুঝে না? কারণ বাংলাতে কিন্তু অনেক মারপেসের সেকশন রয়েছে। যেমন ওই যে ধরুন সংস্কৃত একটা সেকশন, আবার ধরুন আলালি ভাষার একটা সেকশন। সংস্কৃত ভাষার সাথে জেন্ডার ডিফারেন্স হচ্ছে কি আকাশ পাতাল প্রভেদ হচ্ছে আলালি ভাষা। তো যে কারণে এই ইংরেজরাও কিন্তু তাদের কিন্তু বুঝতে কিন্তু খুব হিমশিম খেতে হয়। তো এই বিষয়গুলো উনি বোঝাতে চেষ্টা করেছেন ওনার কোন ভাষায়, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাংলা প্রবন্ধে উনি ক্রম পর্যায়ে উনি একের পর এক বোঝানোর চেষ্টা করেছেন। তো যেটা বলতেছিলাম যে সাধু এবং চলিত ভাষার মধ্যে আপনি দেখুন যে উনি এই দুই রীতিতে দুইজনকে উনি প্রধান করেছেন। বিদ্যাসাগরীয় রীতিতে একজনকে প্রধান করেছেন এবং আলালি ভাষার রীতিতে উনি আরেকজনকে প্রধান করেছেন। মানে দুই রীতির দুজনকে উনি মুখপাত্র করেছেন এবং তাদের রচনার মধ্য দিয়ে উনি কি করেছেন, একটা সমন্বয় করার চেষ্টা করেছেন। তার মধ্যে বিদ্যাসাগরীয় রীতির মুখপাত্র হিসেবে উনি নিয়েছেন মানে রামগতি ন্যায়রত্নকে নিয়েছেন, আর আলালি ভাষার যিনি মুখপাত্র মানে যাকে নিয়েছেন তিনি হলেন বাবু শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়। কি বলেছি? শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়। তো এই দুজনের রচনার মধ্য দিয়ে উনি সমন্বয় করার চেষ্টা করেছেন। তো যাকে বলছিলাম যে এক অংশের মুখপাত্র হলো রামগতি ন্যায়রত্ন এবং আরেক অংশের মুখপাত্র হলো বাবু শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়। তো দেখুন রামগতি ন্যায়রত্নর সাহিত্য বিষয়ক একটি প্রবন্ধ রয়েছে। তিনি সেখানে মানে কলকাতা রিভিউতে একটা লেখা পাঠিয়েছিলেন। সেখানে মানে বাংলা ভাষা কেমন হওয়া উচিত, কোন দিকে এটা ধাবিত হওয়া উচিত, নতুন লেখকদের কি নিয়ে লেখা উচিত, এই বিষয়ে তিনি একটি বেশ মানে গঠনমূলক একটি লেখা লিখেছিলেন। তো সেটারই একটু অংশ এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উদ্ধৃতি করার চেষ্টা করেছেন বা ওইটার সাথে একটু সমন্বয় করার চেষ্টা করেছেন। তো দেখুন যে তৎকালীন সময় আমি কিন্তু বলেছি সংস্কৃত ভাষাভাষী পণ্ডিতরা তারা কিন্তু একটা সিন্ডিকেটের মতো করে ফেলেছে। এখন দেখুন যে আপনি বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে বাংলা ভাষার, এই পত্রিকারও কিন্তু সিন্ডিকেট আছে। বিলিভ ইট অর নট, যারা পত্রিকায় লেখালেখি করে দেখবেন যে ওই ঘরানার না হলে কিন্তু মনে করেন প্রথম আলোতে লিখতে চান, আপনি দিলে কিন্তু আপনার লেখা নিবে না। আপনার লেখা অবজার্ভ করে কোনো পত্রিকায় আপনার লেখা আসতেছে কিনা বা আপনি তাদের মতাদর্শী কিনা, এই না হলে আপনার লেখাগুলো নিবে না। ঠিক ওই রকমই ধরুন মানে এক ধরনের সিন্ডিকেট আর কি। তো সংস্কৃত পণ্ডিত যারা ছিল ওই তারা কি করতো, ব্যবসায়ী যারা ছিল তাদেরকেও তারা সিন্ডিকেটের মধ্যে নিয়ে নিল যে সংস্কৃত ভাষা জানা ছাড়া সংস্কৃত ভাষা বা তার কোনো বই প্রকাশ করবে না। মানুষ কথা বলবে চলিত ভাষায়, প্রাকৃত ভাষায় কথা বলবে, চলিত ভাষায় কথা বলবে, কিন্তু তারা লিখবে কি ভাষায়? লিখবে সংস্কৃত ভাষায়। তখনকার মানে নতুন জেনারেশন সবারই কিন্তু এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে মানে সংস্কৃত ভাষায় কেউ যদি লেখে সে হচ্ছে সবচেয়ে বড় পণ্ডিত, সে হচ্ছে সবচেয়ে বড় সাহিত্যিক। আর যে লিখতে জানে না, যে অন্য ভাষায় লিখে, সে হচ্ছে ম্লেচ্ছ, ছোট জাতে। ঠিক যেরকম ব্রাহ্মণ এবং শূদ্র মানে বর্ণের মধ্যে যেরকম একটা তফাৎ করা হয়, ওই রকমই আর কি। মানে যে সংস্কৃত ভাষায় লেখে না, অন্য ভাষায় লেখে, প্রাকৃত ভাষায় লেখে, সে হচ্ছে এরকম ম্লেচ্ছ। তো দেখবেন শহরের মানুষ এবং গ্রামের মানুষ আপনি বস্তুনিষ্ঠভাবে দেখবেন, আপনি ন্যাচারাল মানে বাস্তবিকভাবে আপনি দেখবেন যে শহরে যারা থাকে তারা যেরকম নিজেকে আপডেট মনে করে, প্রগতিশীল কিংবা আধুনিক মনে করে, তারা কিন্তু গ্রামে যারা বসবাস করে তাদের কিন্তু সেরকম ভাবে দেখে না। আবার কিছু কিছু মানুষ দেখবেন নারী এরকম আছে যে চেহারা যেমনই থাকুক, ভারী সোনা পড়লে সে মনে করে নিজেকে ওজনদার, চটকদার, মানে কি বলা হয় তাকে সবচেয়ে সে সুন্দরী মনে করে।
আসলে কিন্তু বিষয়টি তা নয়, সুন্দরটা কিন্তু আপেক্ষিক। ওইরকম মনে করুন যে তার লেখা হোক বা না হোক, তার সাহিত্যের বিষয়বস্তু ভালো থাকুক বা না থাকুক, তাকে সংস্কৃত ভাষায় লিখতে হবে। ওই ভারী সোনার মতো, তাকে সুন্দর দেখাক আর নাই দেখাক, সে মনে করে ভারী সোনা হলে তাকে সুন্দর লাগে, ভারী সোনাই পড়তে হবে। ঠিক ওইরকম আর কি, তার ভিতরে সাহিত্য থাকুক আর নাই থাকুক, সংস্কৃত ভাষায় লিখতে হবে, না তো সাহিত্য হয় না। তো যাই হোক, অনেকটা দেখেন যে ইংরেজরা কিন্তু যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশে যখন শাসন করেছিল, তারা কিন্তু একচিটে ব্যবসা করেছিল। ঠিক এইরকম মানে সংস্কৃত পণ্ডিতরা, সংস্কৃত ব্যবসায়ীরা, বিশেষ করে প্রকাশকরা, তারাও কিন্তু একচিটে একসময় ব্যবসা করেছে। এই ব্যবসা মূল্যে প্রথম কুঠারাঘাত করেন একজন ব্যক্তি, তার নাম হলো কি প্যারীচাঁদ মিত্র। এই প্যারীচাঁদ মিত্রের যে ভাষা, তার যে লেখনের ভাষা, সেই ভাষাটার নাম হলো আলালি ভাষা। তিনি প্রথম এই সংস্কৃত পণ্ডিতদের কি লেখনের মূলে কুঠারাঘাত করলেন। কিভাবে কুঠারাঘাত করলেন? বলে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় সাহিত্য রচনা করব, আর যে ভাষায় কথা বলেন সে ভাষায় কেন আমরা সাহিত্য রচনা করব? আমাদের মুখের ভাষা সাহিত্য, যেটা লেখা মাত্র সকলে বুঝতে পারবে, আর যেটা লেখা মাত্র সবাইকে অভিধান দেখতে হয়, সেটা সাহিত্য হতে পারে না, সেটা আমাদের মনোনীত সাহিত্য হতে পারে না। তাহলে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় আমরা সাহিত্য রচনা করব। আপনারা জানেন যে প্যারীচাঁদ মিত্রের প্রথম যে গ্রন্থ, যেটাকে অনেক উপন্যাস বলে, আবার অনেক উপাখ্যান বলে, নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। যাই হোক, আমরা এই তর্ক বিতর্ক আজকে যাচ্ছি না। সেটা নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। এই আলালের ঘরের দুলাল, এই উপন্যাসটির যে ভাষা, এই ভাষাটাকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন আলালি ভাষা। তিনি প্রথম কি করেছেন? বিদ্রোহ করেছেন। আপনি যদি ভাষা বিদ্রোহী হিসেবে যদি কাউকে প্রথম চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু বলতে হবে কি প্যারীচাঁদ মিত্র প্রথম বিদ্রোহী বাংলা ভাষা। এবং তিনি চলিত ভাষার পক্ষে, কথ্য ভাষার পক্ষে, উনি এই মান ভাষার পক্ষে প্রথম কিন্তু লড়াই করেছেন। এবং যখন তিনি লিখলেন আলালের ঘরের দুলাল, তখন কিন্তু সংস্কৃত যত পণ্ডিত ছিল তাদের মধ্যে কিন্তু এক ধরনের কি হয়ে গেল, মানে তাদের ভিতরে এক ধরনের ষড়যন্ত্র কিন্তু দানা বাঁধতে লাগলো। এখন সমালোচক হয়ে গেলেন দুই প্যাটার্নের। যখন আলালের ঘরের দুলাল প্রকাশিত হয়ে গেল, তখন সমালোচকরা দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন। এক ভাগে গেলেন অর্থাৎ কথ্য ভাষার পক্ষে, এবং এক ভাগ গেলেন কি সংস্কৃত ভাষার পক্ষে। বুঝে যারা গোড়া তারা এবং প্রাচীনপন্থী, তারা গেলেন আপনার বিদ্যাসাগরীয় মানে পথে, এবং যারা প্রগতিশীল চিন্তা ভাবনা করে এবং যারা সহজ সরল ভাষার পক্ষে কথা বলে, তারা চলে আসলেন কি আলালি ভাষার পক্ষে। এখন আলালি ভাষা এবং এমনই সমন্বয় করতে চাইলেন। এই দুই দলের কিন্তু যে যারা মুখপাত্র আছে, তারা কিন্তু তার পজিশনে কিন্তু খুব স্ট্রং পজিশন আছে। বিদ্যাসাগরীয় পজিশনে যে রয়েছে, সে বলতেছে কোনোভাবেই কথ্য ভাষা আমার বিদ্যাসাগরী অর্থাৎ এই সংস্কৃত ভাষায় ঢুকবে না। আর যে আলালি ভাষার যে মুখপাত্র, আমরা মুখপাত্র বলবো কি, আমরা প্যারীচাঁদ মিত্রকে ধরি, সে বলতেছে কোনোভাবেই আমি সংস্কৃত ভাষার শব্দ আমার প্রাকৃত ভাষায় আমি নিব না, কারণ আমি ওই ভাষায় কথা বলি না। ন্যাচারালি কিন্তু তাই, সংস্কৃত ভাষার হচ্ছে লেখার ভাষা। মনে করুন এই যে আমি যে তখন কথা বলতেছি, এই যে বকবক করতেছি, এটা কিন্তু চলিত ভাষা, দ্যাট মিনস মান ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা আর কি, যেটা বলি আমরা। তো আমরা কিন্তু এই ভাষা দিয়ে কথা বলি। তাহার কথা শুনিয়ে আমি বড় প্রীত হইয়াছি। এই মুহূর্তে আমি যেটা বললাম, এটা হলো সাধু ভাষা, এটা হলো লেখার ভাষা। তাহলে লেখার ভাষা কিন্তু আমাদের চলমান জীবনের কথ্য ভাষা নয়। আমরা কিন্তু এই লেখার ভাষাতে, সাধু ভাষাতে কিন্তু আমরা বাবা ছেলে পরিবার পরিজন কিন্তু আমরা কথা বলি না, আমরা কিন্তু কথা বলি কি চলিত ভাষায়। প্যারীচাঁদ মিত্র এই কথাই বলেছেন যে যেখানে বাবা ছেলে সংস্কৃত ভাষায় কথা বলে না, স্বামী স্ত্রী সংস্কৃত ভাষায় কথা বলে না, ভাই বোন সংস্কৃত ভাষায় কথা বলে না, পাড়া প্রতিবেশী মানে সমাজবাসীরা সংস্কৃত ভাষায় কথা বলে না, তাহলে সেখানে কেন আমি সাহিত্য রচনা করব সংস্কৃত ভাষায়?
তাহলে সেই ভাষাটা আমি বর্জন করলাম। যেই ভাষা পড়তে আমার দাঁত ভেঙে যায়, যেই ভাষা পড়তে আমার অভিধানের প্রয়োজন হয়, ঘন ঘন অভিধানের প্রয়োজন হয়, হ্যাঁ, ওই যে যারা ঘন ঘন প্রস্রাব পায়খানা করে, বহুমূত্র রোগ, লোকটা তো ভালো না। তো এরকম ঘন ঘন যখন আমাকে অভিধান দেখতে হবে, তখন বিষয়টা তো দৃষ্টিকটু। আর ওই ভাষার প্রতি তো আমার প্রেম নাই, কারণ ওই ভাষায় আমি কথা বলি না। যেটার প্রতি প্রেম আছে, যেটার প্রতি আমার দরদ আছে, যেটা আমি আবহমান কাল থেকে অর্থাৎ মানে বেড়ে উঠেছি, বড় হয়েছি সামাজিকরণ মধ্যে, যে ভাষার মধ্যে দিয়ে, সেটা দিয়ে আমি সাহিত্য রচনা করব। পুরো প্রবন্ধটি বোঝার জন্য আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। আমি ধরুন, আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করছি, স্বাভাবিক মানুষেরা দিনে একবার কি করে পায়খানা করে। যারা একবার পায়খানা করে তারা হলো সুখী, যারা 2 বার পায়খানা করে তারা হলো অসুখী, যারা 3 বার পায়খানা করে তারা হলো দুঃখী, যারা 4 বার পায়খানা করে তারা হলো রোগী, আর যারা 4 বার পায়খানার অধিক করে তারা হলো ভোগী, আর যারা তারও বেশি করে তারা হলো ভুক্তভোগী। এটা এই কারণে বললাম যে একবার হলে স্বাভাবিক, 2 বারও হলেও মোটামুটি মেনে নেওয়া যায়, 3 বারও মেনে নেওয়া যায়, কিন্তু এর বেশি হলে কিন্তু মেনে নেওয়া যায় না। আপনি যে ভাষায় রচনা লিখতেছেন, সেই ভাষাতে যদি আপনি প্রয়োজন মনে করেন 1-2টি শব্দ আপনি সংস্কৃত নিতে পারেন, কিন্তু যদি আপনি একচিটিয়া নেন, তাহলে কিন্তু যে ভুক্তভোগী হয়ে যাবেন, তাহলে কিন্তু সেই সাহিত্যের কিন্তু মান থাকবে না। প্রয়োজন নাই আপনি নিলেন। অহেতুক নেওয়ার পক্ষে বঙ্কিমচন্দ্র না। বঙ্কিমচন্দ্র এটাই বলেছেন যে এই যে 2 ভাষা রীতির 2 জন মুখপাত্রগণই মানে তাদের লেখাগুলো যখন সমন্বয় করার চেষ্টা করেন, সংস্কৃত ভাষার পক্ষে যে আছে সে বলতেছে আমি কোনোভাবেই প্রাকৃত ভাষার কোনো শব্দ আমি নিব না। আবার যে আড়ালি ভাষার পক্ষে যে আছে এই গঙ্গোপাধ্যায় মহোদয় কিন্তু কি চাচ্ছেন না, কোনোভাবেই সংস্কৃত ভাষার শব্দ 1-2টি যদি আসে সে এরকম লেচ্ছ, ওই যে আমরা যেরকম ময়লা ফেরি, একটু গায়ে লাগলে যেরকম ঝাড়ি মারি, সেরকম কোন একটা শব্দ ঢুকে বললে সে কি করে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মানে একে অপর এন্টি, যেরকম আমরা মুদ্রা দেখে মুদ্রার এপিঠ এবং উপিঠ, সংস্কৃত ভাষা ধরুন এপিঠ আর আড়ালি ভাষা ওপিঠ। তো বঙ্কিমচন্দ্র বলেন এইভাবে তো ভাষা চলতে পারে না, এইভাবে মানে বিপরীতমুখী হলে তো মানে সাহিত্য বোদ্ধারাই যদি বিপরীতমুখী হয়ে যায় তাহলে ভাষা চলবে কিভাবে? তাহলে আসলে আমরা একটা মিথস্ক্রিয়া যায় কি, যে প্রয়োজনে যারা আড়ালি ভাষা চর্চা করেছেন মোস্ট ওয়েলকাম, কারণ এটা হচ্ছে সরল ভাষা, এটা হচ্ছে গতিশীল ভাষা, এটা হচ্ছে প্রবাহমান ভাষা, এটা হচ্ছে আমাদের মনের ভাষা, এটা হচ্ছে মানের ভাষা। এই ভাষার মধ্যে আমাদের প্রেম আছে, এই ভাষার মধ্যে আমাদের দরদ আছে, এটা আমরা পারিবারিকভাবে বেড়ে উঠি এই ভাষাতে, এটা আমরা সামাজিকভাবে আমরা সামাজিকতার মধ্যে দিয়ে এই ভাষাতে বেড়ে উঠি। গুড। কিন্তু এইটার মধ্যে কিন্তু জেদ থাকলে চলবে না, যে আপনার মধ্যে যদি এই যে ম্লেচ্ছ মনোভাব থাকে যে আমি এই ভাষা ব্যবহার করতেছি কিন্তু 2-1টা ভাষা যদি আমি নেই তাহলে আমার এই ভাষা গন্ধ হয়ে যাবে, এই ভাষা নষ্ট হয়ে যাবে, এরকম মনোভাব কিন্তু রাখা যাবে না। তাহলে কি কোন ভাষা নিতে হবে? যদি আপনি বোঝানোর স্বার্থে, জনসাধারণকে বোঝানোর স্বার্থে যদি 2-1টা সংস্কৃত শব্দ নিতে হয় আপনি অনায়াসে নিতে পারেন। আপনার মধ্যে গু থাকলে চলবে না, গু ধরা যেটা আর কি, আপনার ভেতরে অহমিকা থাকা চলবে না। কোনো ভাষায়, পৃথিবীর কোনো ভাষায় নিন্দনীয় নয়। আজকে ধরুন আমরা বলতেছি টেবিল চেয়ার, আমরা ধরতেছি আজকে ক্যামেরা, এই যে শব্দগুলো আমরা বলতেছি যে শার্ট, এই যে শব্দগুলো আমরা বলতেছি, এই শব্দগুলো কিন্তু আরব ভাষা থেকে আসছে। আজকে এমন প্রচলিত হয়েছে শব্দগুলো যে এর রিপ্লেসমেন্টে আমাদের ভাষার শব্দ আমরা কিন্তু কল্পনাও করি না, এত প্রচলিত হয়েছে। এবং এই কৃত্রিম শব্দগুলোতে এত স্ট্যান্ডার্ডই পেয়েছে যেগুলো কি আমরা এখন ধরতেছি আমাদের মূল, যদিও এগুলো অন্য ভাষা থেকে এসে আমাদের ভাষায় আসন গাড়িয়া, এমন আসন গাড়িয়া মানে এমন শক্তরূপে বসিয়েছে যখন এগুলোকে বিতরণ করা সম্ভব না। তো যাই হোক, আমরা এই গঙ্গোপাধ্যায় মহোদয়ের কথা বলতেছি। কোন গঙ্গোপাধ্যায়? শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়। তিনি মানে তার যে প্রবন্ধে তিনি এইভাবে দেখানোর চেষ্টা করেছেন। উনি প্রথমত যেমন মানে গণ শব্দ
বহুবচন হিসেবে উনি নিতে চান না, কারণ গণটা হচ্ছে সংস্কৃত থেকে আসছে। তিনি আরেকটা বিষয় নিয়ে আসছেন, যেমন পৃথিবীকে তিনি স্ত্রীলিঙ্গ হিসেবে মানতে চান না, পৃথিবী সংস্কৃত যত শব্দ। আবার উনি লিঙ্গান্তর একদম করার পক্ষপাতী না, কোনো লিঙ্গান্তর থাকবে না, সংস্কৃত ভাষা এটা চর্চা হচ্ছে। আবার উনি সন্ধি বিচ্ছেদ বা সন্ধি করতে উনি আগ্রহী নন, কারণ কি এটাও কি সংস্কৃত ভাষা আলোচনা হয়েছে। বাংলায় উনি কথ্য ভাষায় জৈনিক উনি ব্যবহার করতে ইচ্ছুক না, কারণ কি, কারণ ওই যে মানে প্রকৃতির প্রত্যয় যেখানে আপনার তো ফলা মানে তো এবং জ ফলা রয়েছে, এগুলো তিনি ব্যবহার করতে ইচ্ছুক না, কারণ এগুলো সংস্কৃত ভাষায়। এটাকে বলা হয় গু ধরা। মানে বুঝেও যদি আপনি না বোঝার ভান করেন, তাহলে কিন্তু তাকে মানে সারাদিন সারা রাত বোঝালে কিন্তু কার্যোদ্যম হবে না। যদি না বুঝেন, যে না বুঝে তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে বোঝানো যায় না। এখানে বাবু শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় কিন্তু এরকমই করার চেষ্টা করেছেন, যে উনি একচিটিয়াভাবে বলছেন এগুলো আমরা নিব না। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে শব্দটি সবাই বুঝে, সেটা হোক মানে ফার্সি ভাষার হোক, আরবি ভাষার, ইংরেজি ভাষার, যে ভাষাই হোক, এবং সেটা যদি সংস্কৃত ভাষা হয়, সেটা নিতে আমার দোষ কি? লোকে পরিবার মাত্র যদি তাহা বুঝে, তাহলে সেই শব্দ আপনি কি করতে পারবেন, আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে। আর পড়া মাত্র যদি আপনার অভিধানের সহযোগিতা নিতে হয়, তাহলে শব্দগুলো বয়কট করার কথা বলেছেন। তো আরেকটা জিনিস, যে প্রচলিত শব্দ নেওয়ার পক্ষপাতী ছিলেন কে? শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়। তো এর মধ্যে ধরুন, যেমন আমরা আজকে বলছি চাঁদ, চন্দ্র, চন্দ্র, চাঁদ, সূর্য সংস্কৃত ভাষার শব্দ, হ্যাঁ, সূর্যটা সূর্যি, সুরুজ। তো এইভাবে ধরুন যে ব্রাহ্মণ শব্দটা পরবর্তীতে হয়ে গেল বামন, ভ্রাতা শব্দটা ভাই, কথ্য ভাষাতে আমরা সেটাকে ভাই বলি, কিন্তু কোথাও কোথাও যদি আপনার ব্যবহার করার প্রয়োজন হয় ভাতৃভাব শব্দটি কিন্তু সুন্দর। এই ভাতৃভাবটার যে অর্থ বহন করে, আপনি সেখানে যদি ব্যবহার করেন ভাইয়ের বাপ, ওইরকম কিন্তু অর্থটা প্রকাশ পায় না। এই কারণে বঙ্কিমচন্দ্র বলেছেন, যেখানে ওই শব্দটি সবচাইতে বেশি অর্থবহ, সেটা হোক না আমার সংস্কৃত ভাষার, আমার নিতে আপত্তি কি? সুতরাং যে শব্দটি সবচাইতে বেশি গ্রহণীয়, সেটা যদি সংস্কৃত ভাষারও হয়, তাহলে আমার সেটা নিতে কোনো আপত্তি নেই। ওকে, তারপরে আমরা আরেকটি বিষয় একটু ক্লিয়ার করতে চাই। এখানে রামগতি নৈরত্ন যেটা প্রথমে বলেছেন, সেটা হচ্ছে যে সব পাঠকের জন্য এই কথ্য ভাষা উপযুক্ত নয়। উনি কিন্তু আসলে এটা হাস্যকর কথা বলেছেন। এই যে চলিত ভাষার উনি বলেছেন সব পাঠকের জন্য উপযুক্ত নয়। ব্যাখ্যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন, তো ওনারটা দিয়ে ওনাকে বোঝানো যায়। ধরুন সংস্কৃত ভাষাতে একই, সব পাঠকের জন্য উপযুক্ত নয়, তাহলে উনি যে কথাটি বলেছেন সেই কথাটি দিয়ে কিন্তু ওনাকে কি করা যায়, উত্তর দেওয়া যায়। তাহলে ওনার কথাটি কিন্তু একটা হাস্যকর কথা। এটা ওনার ছাত্রদের জন্য বটে, পরবর্তীতে ওনার যে ছাত্র ছিল ছাত্রদের জন্য কিন্তু একটা হাস্যকর কথা। তো দেখুন যে সংস্কৃত ভাষাটা এমন, উনি একটা সুন্দর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হে মাতঃ খাদ্যম দেহিমে, মানে হে মা, আমরা তো বাড়ি থেকে ধরুন আপনি স্কুল থেকে ফেরত আসলেন কিংবা কলেজ থেকে ফেরত আসলেন কিংবা ইয়ে থেকে ফেরত আসলেন, আমরা তো মায়ের কাছে গিয়ে ভাত চাই, তাই তো, মা ভাত দাও। কিন্তু রামগতি নৈরত্নের কথা হচ্ছে যে আমরা এটা আমার মানে লেখার ভাষা থাকবে এবং এটা আমাদের কথ্য ভাষা হবে। কিন্তু বাস্তবিক ভাবে তো আমরা কখনো এরকম বলি না। বঙ্কিমচন্দ্র বলতেছে আমরা তো বাস্তবিক কখনো এই কথাটা আমরা বলি না যে মাতো খাদ্যম দেহিমে, আমরা এটা কখনো বলি না। তো যেটা বলি না সেটাকে আমাদের উপর কেন জোর করে চাপিয়ে দিচ্ছেন?
জোর করে চাপানো যাবে না, ভাষা কখনো জোর করে চাপিয়ে দেওয়া যায় না। ভাষা এটা নেয় না, ভালোবেসে ভাষা গ্রহণ করে। আবার কিন্তু আমরা বর্জনও করি। পৃথিবীর বহু ভাষা গ্রহণ এবং বর্জনের মধ্য দিয়ে কি হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। আবার ভাষার কিন্তু অর্থ পরিবর্তন হচ্ছে, যেটাকে আমরা বলি বাগার্থ বিজ্ঞান। যেমন মনে করেন মাস্তান, মাস্তান থেকে আসছে মাস্তানা। মাস্তান শব্দের অর্থ হচ্ছে প্রেমিক। মাস্তানা, মাস্তান থেকে মাস্তানে, কিন্তু বর্তমানে আপনি দেখুন মাস্তান শব্দের অর্থ কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। মাস্তান শব্দের অর্থ হচ্ছে টেররিস্ট, সন্ত্রাস, গুন্ডা। এর মানে হচ্ছে শব্দ কিন্তু পরিবর্তন হয়, অর্থের কিন্তু পরিবর্তন হয়। যাক, ওটা আরেকটা বিষয়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা বোঝাতে চাইলেন যে আপনার এই যে যারা সংস্কৃত পণ্ডিত যারা ছিল, যারা প্রাচীন পন্থী, এরা কিন্তু বাল্যকাল থেকে তারা কিন্তু একটা সংস্কারের মধ্যে বেড়ে উঠেছেন। এই বাল্য সংস্কারটা ছাড়তে হবে, যে আমি এটা ছাড়া লিখবই না, এটা ছাড়া আমি খাবই না, এই প্রবণতা থেকে বের হতে হবে। যদি এই প্রবণতা থেকে বের হয়ে যায়, আমাদের ভাষা কিন্তু মুক্তি পাবে। কষি কিন্তু ধরা যাবে না, ভাষা কষি ধরা মানে না। ভাষার কাজ হচ্ছে কঠিন থেকে সরলের দিকে দেওয়া। যেরকম নদী প্রবহমান থাকে, রশি আটানো যাবে না। আর প্রতি 10 মাইল অন্তর অন্তর কিন্তু ভাষা চেঞ্জ হয়। প্রতি 10 মাইল অন্তর অন্তর কিন্তু ভাষা চেঞ্জ হয়। সেটা আঞ্চলিক ভাষার ক্ষেত্রেও, সেটা পৃথিবীর বহু ভাষার ক্ষেত্রেও। রামগতি ন্যায়রত্ন কিন্তু তিনি নিজের ভাষাতেও, মানে তিনি যে বইটি লিখেছেন পুরনো সাহিত্য বিষয়ক প্রবন্ধ, যে বইটি লিখেছেন, সেটাতেও কিন্তু উনি এভাবে দেখিয়েছেন। মানে শেষ দিকে ওনার লেখাটাও কিন্তু কি হয়ে গেছে, সরল এবং প্রচলিত ভাষা হয়ে গেছে। তিনি কিন্তু এক পক্ষ নিতে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু সেই পক্ষে থাকেন নাই। ধরুন আপনি বিতর্ক করতেছেন, এক পক্ষের হয়ে গেলে কিন্তু শেষ দিকে আপনার মন্তব্য চলে গেল আর পক্ষে। তাকে কিন্তু আমরা ভালো তার্কিক বলি না। রামগতি ন্যায়রত্ন তিনি ভালো সংস্কৃতজ্ঞ, কিন্তু ইংরেজি জানেন না। তিনি শুরু করেছিলেন সংস্কৃতের পক্ষে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তার ভাষাটাও কিন্তু কি সরল ভাষা, তার ভাষাটাও হলো প্রচলিত ভাষা। তার মানে আমরা জন্মগতভাবেই, আমরা ন্যাচারালি আমরা সরল ভাষাটাকে আমরা ভালোবাসি, প্রচলিত ভাষাটাকে আমরা ভালোবাসি। এই ভাষার প্রতি আমাদের দরদ, আমাদের প্রেম রয়েছে। তো তিনি আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করেছেন, সেটা হচ্ছে আড়ালি ভাষার মধ্যে রঙ্গরসের কারণে, আড়ালি ভাষাটার মধ্যে রঙ্গরস আছে, এই রঙ্গরসের কারণে রামগতি ন্যায়রত্ন মহোদয় কি করেছেন, এই ভাষাটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রস কিন্তু সাহিত্যের একটা অংশ, সেটাকে উড়িয়ে দেওয়া যাবে না। আপনি বীর রস বলেন, শৃঙ্গার রস বলেন, হ্যাঁ, আপনি মধুর রস বলেন, আপনি করুণ রস বলেন, আপনি যেই রসের কথা বলেন না কেন, 7 প্রকার রস বা মতান্তরে 8 প্রকার রস আছে। তো এই যে সাহিত্যের রসের কথা বলছি, রস কিন্তু রস ছাড়া কিন্তু সাহিত্য হয় না। সাহিত্যের মধ্যে আবেগ থাকতে হবে, সাহিত্যের মধ্যে রস থাকতে হবে। একটা সাহিত্য যত বেশি রস ঘন হবে, একটা সাহিত্য যত বেশি মানে আবেগ নির্ভর হবে, তত বেশি সাহিত্য সমৃদ্ধ হবে। যদি রসের দোহাই দিয়ে মানে সাহিত্যটাকে উড়াই দিতেছে, সেটা অন্য বিষয়। কিন্তু সংস্কারের দোহাই দিয়ে কিন্তু কোনো ভাষা উড়িয়ে দেওয়া যাবে না। এটা কে বলেছেন? এটা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে হ্যাঁ, প্রয়োজনের তুলনায় আপনি যদি বেশি সরসতা আনতে চান, যদি বেশি রস আনতে চান, সেটা হবে বাতুলতা। সংস্কৃত ভাষার পক্ষে আরেকজনের কথা তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ভূদেব বাবুর কথা। আবার আড়ালি ভাষার পক্ষে তিনি আরেকজন লেখকের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কি কালীপ্রসন্ন সিংহ। অর্থাৎ তারও কিন্তু একটা ভাষা আছে, সেই ভাষাটা হচ্ছে হুতুমি ভাষা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু হুতুমি ভাষার পক্ষে না, কারণ সেটা অতি রস সঞ্চিত সাহিত্য। তার মানে হচ্ছে যারা এই পক্ষে রয়েছে, মুদ্রার ওই পিঠে রয়েছে, মুদ্রার এই পিঠে রয়েছে, এই
দুই ভাষার পক্ষের মানুষদের এই মুখপাত্রদের কি করতে হবে, একটা সমন্বয় দিতে হবে। দুই পক্ষকে কি করতে হবে, একটু লিবারেল হতে হবে। একটু লিবারেল হয়ে মানে উনি বোঝাতে চাইলেন যে আমরা যারা সাহিত্য রচনা করি আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরোপকার। আমাদের মুখ্য উদ্দেশ্য পরোপকার, অন্যের কষ্ট না। যে সাহিত্য অন্যকে কষ্ট দেয় সেটা প্রকৃত সাহিত্য না। সংস্কৃত ভাষাটা যদি আপনি চাপিয়ে দেন এইভাবে, অনর্থক যদি চাপিয়ে দেন, সেটা কিন্তু পরোপকার হয় না। অহেতুক যদি আপনি রস চাপিয়ে দেন যেটা প্রয়োজন নাই, যে শব্দটা খুব আঞ্চলিক কিন্তু সবার কাছে সবাই বোঝে না, ওই শব্দটা কিন্তু দেওয়া যাবে না। অহেতুক যদি সেটা আপনি চাপিয়ে দেন, সেটা কিন্তু পরোপকার না। তাহলে এই দুই রীতির যারা মুখপাত্র রয়েছে, এই দুই রীতির যারা অনুসার রয়েছে, তাদের যে ধারাটা, এই ধারাটার মিথস্ক্রিয়ার জন্য তিনি বলেছেন এই আমাদের বাল্য সংস্কার একগুঁয়ে স্বভাব থেকে আমাদের বের হতে হবে। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি, সাহিত্য রচনা করা, সাহিত্য রচনার মাধ্যমে অর্থাৎ পরোপকার করা। পরোপকারের মধ্যে কি থাকা যাবে না, একঘেয়েমি থাকা যাবে না। পরোপকারের মধ্যে এরকম মানে বাল্য সংস্কার রাখা যাবে না। যেটা সবচেয়ে সহজবোধ্য সেই শব্দগুলো ব্যবহার করতে হবে। তা হোক সেটা আমাদের কি ভাষা, সংস্কৃত ভাষা, তা হোক আমাদের কথ্য ভাষা, যেটা সবাই বুঝবে সেটা ব্যবহার করতে হবে। তো এইরূপ যদি মানে এরকম যদি করে লেখকরা, তাহলে কি হবে, অর্থাৎ নব্যপন্থী এবং প্রাচীনপন্থী এই দুই পন্থীর মধ্যে কি হবে, একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে বাংলা ভাষা কি পাবে, মুক্তি পাবে। এইভাবে সুন্দর একটি রূপরেখা তৈরি করা সম্ভব ও বাংলা ভাষার একটা স্ট্যান্ডার্ডটি আনা সম্ভব। তো এটি হচ্ছে আমাদের এই বাংলা ভাষা প্রবন্ধের মূল আলোচ্য বিষয়। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। আশা করছি সংশ্লিষ্ট যে কোনো প্রশ্নের আপনারা উত্তর পাবেন। তো এই লকডাউনের দিনে যে যেখানে থাকবেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মনে রাখবেন পড়াশোনার সঙ্গে থাকবেন। পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। আজকে হয়তো পরিস্থিতি আমাদের অনুকূলে নয়, কিন্তু কোনো একটা সময় পরিস্থিতি কিন্তু আমাদের অনুকূলে চলে আসবে। অতএব চর্চা করে থাকুন, যেখানে থাকুন চর্চায় থাকুন, লেখাপড়ার সঙ্গে থাকুন এবং আমার ক্লাসটি করার সাথে সাথে একটু খাতাগুলো নিয়ে থাকবেন এবং আমি যে কথাগুলো বলবো, তথ্যপদ্যগুলো, এগুলো একটু নোট করার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো আপনার ক্লাসটি যদি ভালো লাগে আপনার সহপাঠীদের সাথে একটু শেয়ার করবেন, প্রিয়জনদের সাথে একটু শেয়ার করবেন। ভালো একটু ক্লাস ছড়িয়ে পড়ুক না পৃথিবীর যে কোনো প্রান্তে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং যাওয়ার আগে আরেকটি কথা বলে যাচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন না, কারণ সাবস্ক্রাইব করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। শুভেচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।